আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অতিথি মোহাম্মদ আলী আসগর ভাইয়া, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22 ব্যাচের ফিলোসফি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিলেন। এরপরে তিনি আমেরিকায় পাড়ি জমান একটা উন্নত জীবন ব্যবস্থার আশায়। আজকে প্রায় 30 বছর প্লাস, অর্থাৎ প্রায় 32 বছর মনে হয় ভাইয়া আমেরিকায় সফল প্রবাসী, যিনি বহু বছর ধরে আমেরিকায় বসবাস করতেছেন। চলুন সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আপনি কখন আমেরিকায় গিয়েছিলেন এবং আপনার সেই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল, এটা আমাদেরকে একটু জানাবেন। সোফার আমেরিকার জীবনযাত্রা যখন আমি আসছিলাম অনেক ভালো ছিল। সো নাও এন্ড দেন টোটালি ডিফারেন্ট। এখন বলতে গেলে আপনারাই বুঝতে পারছেন। যখন আমি আসছিলাম 1993-তে, তখন আমাদের কর্মসংস্থানের কাজের সুযোগ ছিল, অর্থনৈতিক ভালো ছিল। এখানে আপনার বলতে গেলে পার্মানেন্ট রেসিডেন্ট যেটাকে বলে গ্রিন কার্ড, সেটা থাকলে আপনার উন্নত জীবনের মানে সোনার হরিণের মতো। তো সময় আমার যে অবস্থায় ছিলাম সেটা আমার ছিল না। আর আমার যে অবস্থায় ছিলাম তখন আমি স্টুডেন্ট বিষয়ে আসছিলাম, আমার স্ট্রাগল করতে হয়েছে অনেক, সিঙ্গেল অবস্থায়। তো অনেক কষ্ট জীবন ছিল। তারপরে এটা যখন আমি আবার যে পড়াশোনা শেষে ব্যাক করলাম, তারপরে আবার নিজের পয়সা দিয়ে আমি লেখাপড়া করলাম। তখন আমি এই যে আমি হোটেলে কাজ করছি, রেস্টুরেন্টে কাজ করছি, বলতে গেলে অনেক স্ট্রাগল লাইফ, লাইক জিরো টু হিরো হওয়া এখানে অনেক স্বপ্নের ব্যাপার। এভরি মোমেন্ট আপনার সাথে অনেক কাজের সাথে অনেক সম্পর্ক। লেখাপড়া এক জিনিস, সেখানে কাজকর্ম আর একটা জিনিস। এখানে অভিজ্ঞতা বলতে গেলে একদম জিরো থেকে হইতে হয়। তা আলহামদুলিল্লাহ, আমি এখন নিরাশ না, আমি সাকসেসফুল। আমি যেটা আমার মাথায় ছিল লেখাপড়াই করছি। এখানে যারা আমি লেখাপড়া করতে আসে আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তারা যেন পিছপা না হয়, তাদেরকে একটা অ্যাডভান্টেজ থাকে এই দেশের। যারা গ্রিন কার্ড থাকে, যারা এখানে ইমিগ্রেন্ট হয়ে আসে, তাদের জন্য বড় অপরচুনিটি। যারা লেখাপড়া করতে চায় সুযোগটা হলো একদম বিশাল। একদম অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে এখানে ইনফরমেশন পায় না। ইনফরমেশনটা হলো বড় ইম্পর্টেন্ট। ইনফরমেশন যদি আপনার যদি থাকে, রাইট সময় রাইট প্লেসে আপনি ইনভলভ হতে পারেন, আপনার সুযোগটা রাইট ওয়ে পায়। অনেকে এটা না পাওয়াতেই অনেকে ঘুরাঘুরি করে আবার এখানে আসতে হয়। তো যাই হোক, আমরা যখন আসছিলাম তখন এই সুযোগটা ছিল না, ইনফরমেশনের অভাব ছিল। তো যার কারণে আমাদের কষ্ট করতে হয়েছে বেশি। এখন এখন অনলাইন হওয়াতে সবকিছু অনেক ইনফরমেশন এক্স্যাক্টলি টেকনোলজি অনেক অ্যাক্সেস কিছু অনেক। অ্যাডভান্স হয়ে গেছে। অনেকে এইখানে বলতে গেলে এখন লাইক একটা 0 সেকেন্ড আগে যে একটা 10 মিনিটের সময় লাগতো একটা জিনিস এই কথা বলতে, আমরা যখন আসছিলাম ফর এক্সাম্পল আমরা টেলিফোনে কথা বলছি দেশে 2 টাকা না 3 টাকা পার মিনিট। এখন তো ফ্রি, বলতে গেলে যে একদম টেকনোলজি ঠিক। টোটালি একদম ফ্রি। এইরকম এখন কথা বলতে পারছি, আমরা ইউটিউবে কথা বলতে পারতেছি, আমরা ভার্চুয়ালে অনলাইনে কথা বলতে পারতেছি। তখন এই সুযোগটা ছিল না আমাদের। তখন আমাদের মানে সাম কস্টলি। তো যার কারণ এখন বর্তমানে এখন সুযোগটা বেশি। তো যারা স্টুডেন্ট বিষয়ে আছে তাদের জন্য আমি সবসময় বলে এই দেশের অপরচুনিটি হলো বিশাল। যারা সাকসেসফুল হইতে হবে, হবেই নো ম্যাটার হোয়াট। এই দেশে একটা জিনিস, যারা পড়াশোনা করে তারা কোনোদিন পিছিয়ে পড়ে না, পিছিয়ে পড়লে আবার ট্রাকে উঠে যায়। ডোন্ট গিভ ইট আপ। এইটার জন্য আমি সবসময় বলি, যারা একটু পয়সার জন্য চিন্তা করে, পয়সা যদি তারা পিছিয়ে পড়ে থাকে, তারা যদি এটার জন্য পয়সার দিকে না ঢুকে, আমার মনে হয় পড়াশোনাটাই হলো এই দেশের ফার্স্ট প্রায়োরিটি। এই দেশের ফার্স্ট আচ্ছা ভাই, প্রায়োরিটি। হম হম। বাংলাদেশের পড়াশোনা আর আমেরিকার পড়াশোনার মধ্যে আপনি মেইন ডিফারেন্সটা আসলে কোথায় পাইছেন, এটা ওকে, এটা হলো টোটালি ডিফারেন্ট বাংলাদেশ এবং আমেরিকা। আমাদের হলো ওয়ান অফ দ্য প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম এই দেশে। আমরা যত ইংলিশ জানি কেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, ব্রিটিশ আমেরিকান স্ট্যান্ডার্ড যে ল্যাঙ্গুয়েজটা আমাদের অনেক কিছু ক্যাচ করতে পারে না। আর আমাদের অনেক কিছু এডুকেশনের দিকে পিছনে আছে। লেখাপড়া যদিও করি, এই দেশে আইসা অনেকে এসে বলে ভাই আমরা
মাস্টার্স ডিগ্রি করে আসছি, পিএইচডি করে আসছি, অনেক সময় ইংলিশই তাইসা অনেক সময় ধরা খায় যায়। এখানে আইসা অনেক সময় ইএসএল এ ক্লাস ধরাইলে যদি স্কুল কলেজে যদি ঢুকে যায়, তো পড়তে যান, তো যার কারণ আমরা একটু ল্যাঙ্গুয়েজের দিকে একটু সময় নেই। তো এই জন্য একটা এখানে জিনিস, ইংলিশের এর জন্য এখানে স্কুল আছে, এটা ফ্রি ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি আছে ফ্রি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এখানে একটা জিনিস, যদি ল্যাঙ্গুয়েজ জানে, মোর দ্যান ওয়ান ইজ প্লাস। আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য এডুকেশনে অনেক কিছু লাগে না, কত আপনার ব্যাকগ্রাউন্ড কি, কতটুকু লেখাপড়া করছে এটাও চায় না অনেক সময়। ল্যাঙ্গুয়েজে যদি আপনি যদি পারফরমেন্স যদি ভালো হয়, আপনাকে জবের ভিতরে 1 2 3 হায়ার করে। আর টেকনোলজির দিকে জানেন আরো তো প্লাস। সো ফর আপনি যদি কমপ্লিটলি যদি আপনি ভ্যালুয়েশনে যদি ওরা যদি আপনাকে যদি স্ক্রিন করে যদি বলে, তখন আবার সার্টিফিকেট আপনি চাইলেও আপনি দিতে পারেন, না দিলেও আপনি কোনো অসুবিধা নাই। আপনার অ্যাক্টিভিটি দেখে তারা আপনাকে অনেক সময় ভ্যালুয়েশনের দিকে আপনাকে সার্টিফাই করে আর কি, এটা আর কি। আচ্ছা। হুম। আচ্ছা ভাইয়া, উম, আপনি তো অনেক বছর ধরে আমেরিকায় আছেন, ওখানে হচ্ছে আপনার দীর্ঘ প্রবাস একটা জীবন আছে, এটার একটা সংক্ষিপ্ত সারাংশ আমাদেরকে যদি একটু জানাতেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনার গুড কোয়েশ্চেন। আমি তো আমেরিকায় আছি দীর্ঘদিন, নিউ ইয়র্কে আছি। আমি অন্যান্য স্টেটেও গেছি আমার জীবনে সব মিলে। আমি 49 স্টেট বলে, এখানে 49 স্টেট আমি যাই নাই সব জায়গায়, বাট আমি অলমোস্ট লাইক 20 25 স্টেট পর্যন্ত আমি গেছি। যেমন ধরেন, আমরা সাউথে যেটুকু আছি, নর্থে যেটুকু আছি, তো ওয়েস্টের দিকে তো যাই নাই। এখানে ওয়েস্ট বলে যে লাইক ও ক্যালিফোর্নিয়া, টেক্সাসের ওইদিকে, তারপর সাউথ বলে যে ফ্লোরিডা, আর নর্থে বলে এটা ম্যাসাচুসেটসের ওইদিকে। সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট এটাকে বলে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটাই। এখানের ভিতরে বিভিন্ন জিনিস, আমরা নিউ ইয়র্কে হলো আমরা বেশিরভাগ বাঙালি অধ্যুষিত, এশিয়ান বেশিরভাগ মানুষ আমরা এখানে বসবাস করি। নিউ ইয়র্ক, আবার নিউ ইয়র্ক স্টেট একটা পুরো একটা টোটাল একটা বাংলাদেশের মতো একটা দেশ, আমরা স্টেট বলতে গেলে নিউ ইয়র্ক। তো সিটিতে, আমি নিউ ইয়র্ক সিটিতে আছি প্রায় 30 32 বছর। আমি অন্যান্য জায়গায়, আমি এখানে সেটেলমেন্ট হয়েছি রিচমন্ড হিল, কুইন্সে। তো অন্যান্য স্টেটে জব সুবিধা বলতে গেলে, আপনি যদি জানতে চান, জব অপরচুনিটি আছে, কিন্তু কমিউনিকেশনের দিকে একটু, যারা কোনো কিছু গাড়ি নাই, চলাফেরা করতে হয়, দোকানে যাইতে হয়, একটা গাড়ি লাগবে, তো খরচ বেশি, ইনকাম সেরকম নাই। তো নিউ ইয়র্কে অন্যান্য কম, state এ? অন্যান্য স্টেটে। কিন্তু আপনি একটা জিনিস, একটা পানির বোতল কিনতে যাবেন, গ্রোসারি হলো আপনার হলো 2 মাইল 3 মাইল দূরে। আর এখানে নিউ ইয়র্ক সিটিতে আপনি ঘর থেকে বাইরে হলে আপনি দোকান পাচ্ছেন। জিনিসটা আপনার অপরচুনিটি হলো এখানে। আর যিনি আপনার একটা মানুষের দুইটা চাকরি করতে পারে। আর এগুলো জায়গায় করতে হলে আপনার গাড়ির দরকার, সময় এখন টাইম মেনটেন করতে হয়। আর এখানে 24/7 নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, সান একটা কথা ফ্রান্সিসকো, আছে, নিউ ইয়র্ক নেভার স্লিপস। নেভার রাইট। স্লিপ। এক্স্যাক্টলি, নিউ ইয়র্ক নেভার স্লিপ। আপনি ডাউন টাউনে যাবেন, ম্যানহাটন হলো নাম্বার ওয়ান অফ দ্য সিটির ফাইন্যান্সিয়াল সার্কেলের একটা জায়গা। ওয়াল স্ট্রিট যেখান থেকে আমরা সবকিছু আমরা মেনটেন করি ফাইন্যান্সিয়ালি, ওয়ার্ল্ডের সবকিছু কন্ট্রোল করে। তো এটাই বলতে চাচ্ছি, কিন্তু ব্যবসা বাণিজ্য সবকিছু তো ওই জায়গায় বেশিরভাগ আপনার বলতে গেলে। নিউ ইয়র্কের কাজকর্ম, আপনি সকাল হলে যদি এসে থাকেন, আপনি দেখবেন এখানে মানুষ কোনো সময় স্লিপ করে না, ডে নাইট, কে কি করতেছে কোনো কারো ইয়া নাই, কিন্তু বিজি বিজি লাইফ। আর হলো আপনার ক্যালিফোর্নিয়া সেম থিং, নিউ ইয়র্কের মতো, ফ্রান্সিসকো সেম রেট, সেম খরচ, আরো ফ্রান্সিসকো আরো বেশি খরচ এখান থেকে। তো নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এগুলো ডেমোক্রেটিক এরিয়া। আর হলো ফ্রান্সাইজ, মানে বলতে গেলে জবের কোনো অভাব নাই, একজনের 2 3টা কাজ করতে পারে যদি ওর যদি ফিজিক্যাল ভালো থাকে। আর যদি অন্যান্য স্টাডি করতে গেলে আপনার গাড়ি লাগবে, আপনার নেবারহুড কোথায় ভালো, আবার ভালো দেশেতে কৃষ্ণাঙ্গ এরিয়া, আবার রেসিস এরিয়া আছে। কোনো জায়গায় থাকতে গেলে আপনাদের অনেক সমস্যা আছে অন্যান্য স্টেট, এটা বলতে গেলে আমি ফোনে বলি না, কিন্তু নিউ ইয়র্ক স্টেটে আপনার সেফ এন্ড সিকিউর। অন্যান্য জায়গায় আপনি বলতে গেলে
মানুষের গান কিনতে 1 2 3, কোনো রেস্ট্রিকশন নাই, ক্যান অ্যামেন্ডমেন্ট রাইট। একটা মানুষের গান তো থাকতে পারে, হু নোস, আপনার যদি কারোর সাথে একটা সাথে কথা না বলতে পারেন, মানুষের খারাপ থেকে আমরা শুট করে দিতে পারি। যেমন ধরেন ফ্লোরিডা, ফ্লোরিডা অনেক অধ্যুষিত মফস্বল এরিয়া আছে, গ্রাম এরিয়া, দোকান আছে, আমাদের বাঙালি বাইরে অনেক কাজকর্ম করে, খুব রিক্স। 10 মাইল দূরে বাসা আছে, দোকান আছে আরেক জায়গায় মফস্বলে, একটা লোক আসছে কাজ, মানে ফ্রি একদম কাউন্টার, পয়সা না দিলেও কিছু করতে পারবে না যদি পেমেন্ট না করে। যদি তো আপনার সাথে সেক্ষেত্রে সেক্ষেত্রে পেমেন্টে কি দেখা যায় যে চাকরি করে তার উপরে উঠে যায় এই টাইপ? চাকরি করে এটা যায় অনেক সময়, যারা মালিক মালিক এবং ওনার এমপ্লয়ার, তাদের উপর অনেক সময় ডিসকাশন, মানে বার্গেনিং এর না যাইতে বলে, যদি না দিয়ে সে নিয়ে যাক, যদি বার্গেনিং করে অনেক সময় আপনার সাথে অ্যাপ্রোচ করবে, হাতাহাতি করবে, তখন একটা কি আছে তার কাছে গায়ের ভিতরে, হুনোস, রাইট। আপনার লাইফটা তো এখানেই শেষ। একটা পয়সা 10 টাকার জিনিস খেয়ে হাতে মানে রাবারি করে নিয়ে গেল, কিন্তু এটার জন্য আপনি ফাইট করতে গেলেন, আপনি গ্যাস কিনতে গেল, গ্যাসের পয়সা দেয় নাই, ওদের তো আমার এখানে একটা সুইচ করে দাও, আমি গ্যাস নিব। তো হচ্ছে এরকম ঘটনা হরহ হচ্ছে। এখন আগে থেকে একটু কম, আগে বেশি ছিল, নাও সেফ এন্ড দেন নাও এখন অনেক কিছু, হোমল্যান্ড সিকিউরিটি আছে, এখন লোকাল পুলিশ ডিপার্টমেন্ট আছে, অনেকে যেগুলি ট্রাকিং করে, যারা ক্রিমিনালই থাকবে, যারা এখন যারা নন ক্রিমিনাল আছে, বায়াস ক্রাইম করে, এখন তো কিছু করার নাই। মানুষ এখানে বলো নাম্বার 1 হলো সাইকো, হলো একটা নাম্বার 1। এখানে সাইকোলজিক্যাল হল 99% মানুষের সাইকোলজি মেন্টাল এফেক্ট থাকে। এটা মারা যাইবো কিনা এখন কেয়ার করে না, এটা আপনার ঘটনা ঘটাই গেলে সামনে সামনে। এটা হলো আমার অভিজ্ঞতা, আমার হ্যাঁ, ওপিনিয়ন। আমরা আসলে সকলেই জানি ওখানে জানি এবং গান জানি না, গুলো, রাইট গান রাইট। টান কিনে এগুলা খুবই ইজি। এই এই যে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আপনি কিনতে গেলে ব্যাকগ্রাউন্ড চেক করবে, নিউ ইয়র্ক সিটিতে আপনার ফায়ার আর্ম যদি আপনার থাকে, নো ম্যাটার হোয়াট, এক্সেপ্ট আপনার ল এনফোর্সমেন্ট ছাড়া আপনি ফায়ার আর্ম রাখতে পারবেন না, আচ্ছা, বুঝছেন? ওই জন্য বাকি স্টেট গুলোর থেকে নিউ ইয়র্ক আপনার সেফ। নিউ ইয়র্ক সেফ। আচ্ছা, ওখানে বাঙালিদের কি অবস্থা? ওখানে কেমন বাঙালি কমিউনিটি? ওদের সাথে আপনাদের সম্পর্ক কেমন, বা কমিউনিটির অ্যাক্টিভিটি কেমন? বাঙালি কমিউনিটি বলতে গেলে এখানে তো আমাদের বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, এশিয়ান বিভিন্ন জাতের, আমরা বিভিন্ন দেশ থেকে, বাইরে থেকে আসি, বিভিন্ন দেশের কমিউনিটি আছে। আমাদের বাঙালি কমিউনিটি আগে থেকে এখন অনেক বিশাল। আমরা যখন আসছি তখন আমরা 2 4 10 15 জন নামাজ, মসজিদও ছিল না, মসজিদ খুব ছিল 2টা না 3টা, আমার এরিয়া বলতে গেলে কুইন্সে। এখন তো আল্লাহর মধ্যে হাজারো মসজিদ, নামাজ পড়ার মানুষ মাশাআল্লাহ। আছে, মাশাআল্লাহ। তারপরে আমার বলতে গেলে এখন অ্যাক্টিভিটিসও আছে, মানুষজন ইমিগ্রেন্ট চলে আসছে অনেক পরে, তার মা বাবা ভাই বোন একজনের জন্য অ্যাপ্লাই করছে, 10 20 বছর পরে আসছে, 10 15 20 জন একসাথে চলে আসছে, এই জন্য আমাদের কমিউনিটির বাইরে গেছে, বুঝছেন? তো এখন আল্লাহর রহমতে অনেক জায়গায় ভালো। এখন আমাদের এরিয়া বলতে গেলে ব্লকে 2 ব্লক 3 ব্লক পরেও গেল বলে আমাদের বাড়ি আছে, আমাদের বাঙালি ভাইদের বাড়ি আছে, অন্য দেশিদের বাড়ি আছে, বেশিরভাগ এখন বাঙালিরাই বাড়ি টাড়ি কিনতেছে, এখানে কমিউনিটি বাইরে গেছে। আচ্ছা, ওখানে অ্যাক্টিভিটিস কেমন, মানে আপনাদের বিভিন্ন অনুষ্ঠান? অনুষ্ঠান বলতে গেলে এখন বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, এখন সামার আসলে তো সবকিছু প্রোগ্রাম হয়, পিকনিক হয়, বিভিন্ন গানের প্রোগ্রাম হয়, বিভিন্ন দেশের ওই পিঠা উৎসব হয়, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এটা তো কন্টিনিউ আছে। তা যারা সময় সুযোগ পায় তারা স্যাটারডে সানডে হয় প্রোগ্রাম, এটা ইনভলভ হয়, আর যাদের সরকারি ছুটি টাটি থাকে ওই সময় যদি পড়ে তারা ওই দিনে অ্যাটেন্ড করে। মাশাআল্লাহ, আমাদের দেশের মানুষেরা এখন অনেক আগে থেকে অনেক উন্নত জীবন যাপন এখানে। এখানে একটা জিনিস, এখন তো আমাদের প্রশাসনের, এখন তো বুড়ো বুড়ি মুরব্বীরা অনেক চলে আসছে, অনেক আবার চলে যাইতে ব্যাক করতেছে। অনেক কিছু আমাদের দেশের বলতে গেলে এখন আগে যে ল নিয়ম কানুন ছিল, এখন যা শোনা যাচ্ছে এখন অনেকের মেডিকেট কার্ডে চলে যাচ্ছে। এখানে আগে যে সরকারি যেটা সুযোগ ছিল, ওই যে মেডিকেট বলতে গেলে এটা চিকিৎসা সুযোগ সুযোগ, এগুলি যেগুলি অন্যান্য ইত্যাদি ছিল, অনেকে এই জন্য আবার দেশে ব্যাক করেছে। ফাইন্যান্সিয়াল এখন আগের মতো নাই, এখন কিছু এসে কাটছাট করছে, বাজেট প্রবলেম। সো এই জন্য পলিটিক্যালি এগুলি তারা এখন রিফ্লেক্ট করতেছে। যেমন ধরো এখানে 2টা পলিটিক, একটা রিপাবলিক একটা ডেমোক্রেট, ডেমোক্রেট এসে এখন
ডেমোক্রেট যেগুলি করছে এগুলির উপরে ইমপ্লিমেন্ট করে এগুলো এখন কাটছাট করছে। তো এখন আমাদের এখন মানে বলতে যেগুলা সিভিলিয়ানদের যে সুযোগ সুবিধা সিভিলিয়ানের সুযোগ থাকে, সুবিধা ওই এখন সুযোগ সুবিধাগুলো এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। কমে যাচ্ছে এখন। তো এই জন্য মানুষ এখন গেটিং হার্ট। এখন ইকোনমি এখন না হোক 2-1 মাস এবং বছরের পরে দেখবেন মানুষের একটু রিফ্লেকশন বাইরে যেতেছে এখন, মানে এখন মানুষ এখন ইকোনমিকে একটা ডাউন সাইডে হয়ে যাবে। এটা আমি না, ইকোনমিক্স যারা বলতে এটাই বলতেছে, আমিও দেখতেছি জব মার্কেট যে অবস্থায় আছে এখন সেই অবস্থা নাই আগের মতো। আগে যে জব চাইলে পাইতেন, জব এখন সেরকম না, এখন কম্পিটিশন বেশি। এই দেশের এখন ছাত্ররা এখন বেকার হয়ে যাচ্ছে। এখন এই ছাত্ররা এখন ওর জব টপ জবের মধ্যে কাজ করতে হবে, নো ম্যাটার এটা কোনো স্ট্যাটাস নেই। কিন্তু এখন বলতে গেলে এখন এই জন্য এখন চাকরির বাজার আমি জানি না, এখন আপডেট খবর এখন লেবার ডিপার্টমেন্টের এখন আনএমপ্লয়মেন্ট এখন বুঝতে পারছি না, কিছু কিছু বাড়তেছে এখন। এখন এখন আমার মনে হয় দেখি কি অবস্থা হয় 2-3 মাস বা বছরের মধ্যে কি অবস্থা হইতেছে এখন তো বুঝতে পারতেছি না আর। মানে সবাই ওভারঅল ইউএস ইকোনমি এর একটা রাইট, এখন নারা আগে যে ব্যাড টাইম পয়সা, যাচ্ছে। হ্যাঁ আগে যে পয়সা কামাইছে পয়সা সেভ করছে এখন পকেট থেকে এগুলি পুলিং আউট, এগুলি দিয়ে খরচ করে খাইতে হবে। এই হলো সমস্যা। এখন এখন হলো আপনি এখন পয়সা জমাইছেন ব্যাংকের, এখন পয়সা পকেট থেকে ওপেন করে খাইতে হবে। এখন ইনকাম করে সেই সুযোগটা এখন আস্তে আস্তে চলে যাবে। ইনকামের ইয়াটা কমে আসতেছে। আচ্ছা তাই। হুম। আচ্ছা ভাইয়া, সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে হচ্ছে আপনি 9/11 এর সময় ইউএসএ ছিলেন, রাইট? জি জি। আচ্ছা, 9/11 এর ঘটনাটা যদি আমাদেরকে একটু বলতেন, এটার সময় বাংলাদেশের আসলে কি অবস্থা হয়েছিল বা মুসলমানদের কি প্রবলেম হচ্ছিল ওখানে? ওকে, 9/11 বলতে গেলে আপনাকে বলছি আমার জীবনের লাইফ এক্সপেরিয়েন্স। আমি এর সাথে এখানে অর্জন করছি, গাড়ি চালাইছি, ইয়েলো ক্যাব চালাইছি। আমি আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে আবার আমি লেখাপড়া শেষ করে 2005 আমি গ্রাজুয়েশন করছি এখানে কম্পিউটার সায়েন্সের উপর। তারপর আবার গাড়ি চালাইছি, জব হয় নাই। 9/11 আমাদেরকে অনেক কিছু আমার গ্রাজুয়েশন থাকলে আমাকে জবে হায়ার করে নাই। আমি কয়েকটা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম, তখন আমাকে বলছিল মোহাম্মদ ইজ এ টেররিস্ট। তো আমি তো আমার নাম চেঞ্জ করতে পারবো না, আমার বাবা আবার নাম রাখছে, অনেকে চেঞ্জ করছে, সে সিটিজেন যারা হয়েছে তারা এরকম করে তারা, আমি আমার নাম চেঞ্জ করি নাই। আমি না, আমার নাম চেঞ্জ করবো না, আমি আমার জব দিলে দাও, নাহলে আমার ঠিক আছে, আমার ফ্রি লাইফ, আমার ওন ইন্ডিপেন্ডেন্ট জব আমার আছে, আমি খাইতে পারবো। আমি গাড়ি ইয়েলো ক্যাব চালাই, আমি গাড়ি চালাইছি। তো 2008 যখন ওবামা আসছিল তখন ইনশাল্লাহ আমার জব হয়ে গেছে, আমি আইটিতে আমি জব পাইছিলাম। তো আবার জব আইটিতে থাকলে 3-6 মাস পর আবার কন্ট্রাক্ট বেসিস জব, আবার আপডেট করতে হয় নিজের স্কিল বিভিন্ন কিছু দিয়ে। আবার এই যে সেই করে উল্টা পাল্টা, মানে নিউ ইয়র্ক সেরে যায় নাই, কিন্তু ইউনিভার্সিটি গেছি 3-6 মাস পরে আবার চলে আসছে নিউ ইয়র্ক। তো এই জন্য আমার ছেলে মেয়ে এখানে বড় হয়েছে, এখানে বড় হয়েছে, তো এই জন্য আমি ফ্যামিলি এখান থেকে ডিটেচ হয় নাই, আবার কামিং ব্যাক। এই কাজ করে করে আবার 2015 আবার জব হয়েছে ইনশাল্লাহ, আবার জব করছি এখন। ইনশাল্লাহ আমি আমিরাতে এয়ারলাইন্সে এভিয়েশন সেন্টার আমি কাজ করি বর্তমানে। তো 9/11 বলতে গেলে এখন যে সময় ছিল টেররিস্ট অ্যাটাক, সকাল মর্নিং তখন আমি ঘুমাইছিলাম, সকাল উঠে দেখতেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা প্লেন এসে 8:30 সময় হিট করছে, আর দুইটা একটা ফিলিপিন্স একটা, আমি সিএনএ দেখলাম টিভি খুলে। তারপর দেখার পর দেখলাম হাই কি লাইক এ ওয়ার জোন। আমেরিকায় যেটা বলছে যে জেট বিমান চলতেছে ওয়ার জোনের মধ্যে, আমি আমি উপরে উঠে দেখতেছি আল্লাহ কি থাকবো কি থাকবো না, কি অবস্থা হইতেছে আমাদের উপর দিয়ে প্লেন এদিকে যাইতে যাইতে ডেড লক, চারিদিকে ডেড লক। বলতে গেলে রেড লাইট, কোনো গাড়ি ঘোড়া সব স্টপ, যে যেখানে আছে সেখানে স্ট্যান্ডিং, রেড লাইট সবগুলি বন্ধ। তারপরে এই যুদ্ধ বিমানগুলি চলতেছে, এয়ারপোর্ট, এই জ্যাফকে কেনেডি এয়ারপোর্ট ছিল সেটা লকড আপ, এভরিওয়্যার লকড আপ। এই একটা আমার অভিজ্ঞতা দেখলাম, ভয়ে ছিলাম, তবুও ভয়ে থাকলেও সাহস ছিল, ইনশাল্লাহ কিছু দেখি কি হয়। তারপরে এই
নিয়ে নেবেন পর্ব আস্তে আস্তে যেগুলো আমরা ভিক্টিমাইজ হয়েছি, তারপর ক্লিন আপ করলো আস্তে আস্তে, কমপক্ষে বছর দুয়েক তো গেল এই ম্যানহাটন। তারপর আস্তে আস্তে এগুলো রোডটা ওপেন করে দিল। তারপর আবার মানুষের চাকরি বাকরি নাই, চলে গেছে অনেকে, সবাই হতাশাগ্রস্ত। বলতে গেলে আপনি ম্যানহাটনে ঢুকতেই পারতেন না যদি এই সময় থাকতেন। ডাউনটাউন পুরা ক্লিয়ার, আপনার ক্লোজ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওই নিয়ে সময়ে ওই সময় ওয়াল স্ট্রিট স্টেট সব কিছু ক্লোজ, সব কিছু ক্লোজ। ওইখানে আপনার কতদিন ক্লোজ ছিল ভাইয়া? অলমোস্ট ছিল প্রায় 2 বছর কাছাকাছি ছিল। তারপর রিবিল্ড করছে, তারপর এগুলো আবার প্ল্যান করছে। এখন সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যায় কিছু না, এখন গ্রাউন্ড জিরো টোটালি ডিফারেন্ট। এখন আপার ওয়েস্ট সাইড, ইস্ট সাইড টোটালি ডিফারেন্ট নাও এন্ড দেন। তো তখন জুলিয়ানি ছিল মেয়র আমাদের সময়। তো যাই না হোক, এই একটা এক্সপেরিয়েন্স আমাদের হ্যাড করছে। তারপর ওবামা এসে আমাদেরকে এই ডিসক্রিমিনেশনটা আস্তে আস্তে রিকভার করছে। প্রেসিডেন্ট আইসা, সো পপুলার প্রেসিডেন্ট ছিল ওবামা। তারপরে আসছিল এই যাওয়ার পরে আসছিল ট্রাম্প একবার। তারপরে আসছিল এই যে এখন বাইডেন, বাইডেন পরে আবার ট্রাম্প। এগুলো হবে। এখন আমাদের রেশিয়াল যেটা হলো রেসিস্ট, এটা আগে বেশি ছিল, এখন আস্তে আস্তে এখন আবার শুরু হয়ে গেছে। এখন আমাদের ট্রাম্প আসার কারণে। আসার কারণে আমাদের বাংলাদেশের মতো পলিটিক্স হয়ে গেছে, বুঝছেন? এখন কি কি করবো ধরনের আমাদের, বাংলাদেশের মতো বলতে? বলতে গেলে এখন এখানের মানুষজন যেগুলি এই হলো মেগা রিপাবলিকান বলে, যেটাকে হ্যাঁ, বলে মেগা একদম রিপাবলিক। ইমিগ্রেট এগেইন। হ্যাঁ, তো যেইগুলিকে বলতে গেলে ইংলিশে বলে, আমি বাংলা ভালো করে বুঝতে পারছি। তো মেগা রিপাবলিক গুলি তাকে পছন্দ করে, বুঝছেন? জি। এখন পুঁজিবাজার যারা এখন শিল্পপতি, কোনোদিন এই দেশে আমার জীবনে হিস্টোরি ছিল না ওই যে যারা বিজনেসম্যানেরা পলিটিশিয়ান আইসা যে দেশ চালাবে। এবারে প্রথম ট্রামে সে পলিটিশিয়ান, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সে একজন পাবলিক সার্ভিসে কাজই করে নাই, এদের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা, কিন্তু যার কারণ এই দেশে এখন এটা ঘটে গেছে। বাংলাদেশে হয় সেটা, এখন অ্যামেন্ডমেন্ট করে এটা হয়ে গেছে। তো এখন আচ্ছা, মানুষের, মানে ওখানে সে হচ্ছে পাবলিক সার্ভিসে কাজ করার লোক এসে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে বলতে গেলে এখানে প্রেসিডেন্টের যোগ্যতা হয় বেশিরভাগ পাবলিক সার্ভিস যারা কাজ করে। হুম, পাবলিক সার্ভিস কাজ করে, যেমন ধরেন সিভিলিয়ান সাইডে তাদের অভিজ্ঞতা আছে, তারাই বেশিরভাগ এগুলো পলিটিক্যালি ইনভলভ হয়ে রেজ আমি করে। পার্সোনালি আমি বেশিরভাগ দেখি হচ্ছে যারা ইউএস আর্মিতে, অর্থাৎ আর্মির হুম। বিভিন্ন উইংসে কাজ করে, ওরাই বেশিরভাগ ইউএস প্রেসিডেন্ট হয় বা ওরকম না মনে হয়। না, এরকম হয় না, কিন্তু তারা একটা ইয়া থাকে আপনার, এরা বেশিরভাগ এখানে যারা প্রেসিডেন্টের যোগ্যতা হয়, মেয়র, মেয়রের মতো যারা হয় প্রেসিডেন্ট ইলেকশন, যেমন ধরেন আহ, নিউ ইয়র্ক সিটি যেগুলি মেয়র, সেটা একটা ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা, বুঝছেন? ক্যালিফোর্নিয়া যেটা একটা আমরা একটা ফ্রাঞ্চাইজিটা একটা বিগ সিটি, এই দুইটা স্টেটের যেগুলি মেয়র তারা কন্টেস্ট করতে পারে প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট, যদি ডেমোক্রেট বা রিপাবলিকান যারা চুজ করে, কিন্তু অন্যান্য স্টেটের না। তারপরে সিনেটর অথবা যারা মন্ত্রী, প্রাইম, আপনার বলতে গেলে এমপি, যেমন ধরেন আপনার বলে কংগ্রেসম্যান, অনেকে কন্টেস্ট, এগুলি করে আসতে হয় প্রেসিডেন্সি কন্টেস্টে। তো এগুলি অ্যাকর্ডিং টু নমিনি মধ্যে দেওয়ার নিয়ম আছে কতগুলি, কাটছাট আছে। যেমন ধরেন যারা পলিটিশিয়ান, ডিএনসি বলে অথবা রিপাবলিকানের যেগুলি চেয়ারম্যান, তারা এগুলি সিলেক্ট বেশি করে, তাদের কাছে ভোটাভুটি হয়। এগুলিতে আমি পলিটিক্যালি যাই না, তো আমি এমনি জাস্ট জেনারেলি বলতেছি। অভিজ্ঞতা বলতে পাবলিক সার্ভিস এইগুলির মধ্যে থাকতে হয়। তো এখন টোটালি ট্রাম্প তো আসছে ওইভাবে ব্যাকডোর দিয়ে আছে, ব্যাক এখন দেশ চালাচ্ছে, কি করবেন? এখন আমরা এত ভোট আমি কিন্তু রিয়েল, আমি আবার রেজিস্টার্ড ডেমোক্রেট। যাই হোক, আমি যার ভোট দিছে হয় না, তবু আমি ভোট আমি আমার নষ্ট করি নাই। তো যেমন হোক, এখন
এটা হলো আমাদের এখন দিনকাল, বর্তমান, ভবিষ্যৎ, এখন চিন্তা করে হিসাব করে চলতে হয়। আগে সেরকম হিসাব করতাম না, এখন ইকোনমির কারণে এখন আমাদের হিসাব করে চলতে হয়। এখন আগের আচ্ছা, মতো আমেরিকা এখন আগের ওখানে মতো নাই। চাকরির বাজার কি এখন অনেক ডাউন সাইড? চাকরির বাজার, কোন ধরনের আপনি চাকরি চান? নাম্বার ওয়ান, আপনি নাম্বার যেহেতু আইটি ইন্ডাস্ট্রিতে কাজ রাইট। করছেন, ওই সম্পর্কে একটু আমাদেরকে হ্যাঁ, বলেন। আইটির যখন একটা ধারণা আপনাকে বলি, আইটিতে আপনি কোন ধরনের চাবেন? এখন ইঞ্জিনিয়ারিং সাইড যাবেন, না টেকনোলজি সাইড যাবেন, না ডেভেলপিং এ যাবেন, না আপনার প্রোগ্রামিং এর মধ্যে যাবেন? কোন সাইডে আছে? প্রোগ্রামিং জব সবসময় অ্যাভেলেবল, কোডিং সাইড জব অ্যাভেলেবল, ডেভেলপিং সাইড। ঘটনা হচ্ছে যে আমার যেগুলো আবার ইনফরমেশন সাইড আছে, ইনফরমেশন সাইডে যেমন সাইবার সিকিউরিটি, এগুলো জানতে হলে আবার প্রোগ্রামিং এর জানতে হয়। কারণ আগের মতো নাই। আগে যারা, যেমন ধরুন আমি জানতাম কিউএ টেস্টিং, কিউএ টেস্টিং এর ভিতরে এখন প্রোগ্রামিং ও জানতে হয়। আগে চাইলে জাস্ট ক্লিক ক্লিক করে আমাদের একটা স্ক্রিপ্ট আনি দিলাম, পাস এন্ড ফেল। এটা এখন এই সময় নেই, লেখাপড়া মাস্ট, একদম 100% জানতে হবে। আপনার হলো সবকিছু বেসিক নলেজ থাকতে হবে, নাহলে জব আপনার হায়ার করা থেকে 2 মাস 3 মাস টিকে থাকা থেকে না নেওয়াই বেটার। হায়ার এন্ড ফায়ার। আপনার প্রভিশনে যদি 3 মাসে যাবেন, 3 মাস যদি টিকতে না পারেন, জব থেকে আউট। তো এর থেকে মিনিমাম জবগুলি যেটা আছে আপনার নন প্রফেশনাল জব, এগুলি অ্যাভেলেবেল আছে। কিন্তু আপনার ইনফরমেশনের দিকে যেটা, কোনটা আপনার কে হায়ার করবে, এগুলি রিক্রুটারের জন্য একটু ইনফরমেশন, কোন জায়গায় গেলে আপনি জবটা হবে, এগুলো একটা আমাদের ইনফরমেশনটা দরকার। ইনফরমেশন না পেলে অনেকে সুইং এরাউন্ড, ঘুরতে ঘুরতে শেষ করে, জব হয় না, এখানে হয় না, বসে থাকতে হয়, নিজের পকেট থেকে চলতে হচ্ছে, এই যে সমস্যা। নাহলে আর কিছু সমস্যা না, জব আছে। জব পাইতে গেলে জবের জায়গায় সেরকম ভাবে সোর্স নিতে হবে। আর যদি না পাওয়া যায়, কারো কাছ থেকে সাহায্য নিতে হবে, নাহলে ট্রেনিং নিতে হবে, নাহলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। কনফিডেন্সটা হলো মেন। আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি জব নিবই নো ম্যাটার হোয়াট। এটা হলো মানসিক, হলো কনফিডেন্স। যদি কনফিডেন্স না থাকে, আপনি জব নিতে পারবেন না। আর শিক্ষার কোনো শেষ নাই, শিখতে হবে, জব এগুলো শিখতে হবে। জব না গেলে আপনার শিখার, শিখা মানে আপনার এই দেশে মানে প্রতি মিনিটে মিনিটে শিখতে হবে। নট এন্ডিং লাইফ দেশ, মানে আপনার জানো। আচ্ছা, আচ্ছা, আইটি ইন্ডাস্ট্রিতে ভাইয়া ধরেন আমাদের এখান থেকে তো অনেকে সিএসসি ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে যায়। ওদের কি মানে ওদের ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ওরা কি জব পায় আইটি ইন্ডাস্ট্রিতে, লাইক প্রোগ্রামিং আমার এর জব বা? প্রোগ্রামিং জব বলতে গেলে ভাইজান, নাম্বার ওয়ান হলো আপনার ব্যাকগ্রাউন্ড আছে আউট অফ কান্ট্রি, হুম, এইগুলি কিন্তু ভার্চুয়াল, আপনাকে জাস্ট হ্যান্ড ইন। বাট আপনার এক্সপিরিয়েন্সটা হলো এইখানে যারা কাজ করছে, সিভি রাখছে ঠিকই, মানে নাম্বার ওয়ান হলো জবে হায়ার আগে আপনাকে বলতে হচ্ছে প্রথমে পার্মানেন্ট রেসিডেন্স আছে কিনা, হুম, বুঝছেন? এখন আগে যারা ইন্ডিয়ান, অন্যান্য দেশের লোকেরা কাজ করে, H1 HP মানে স্টুডেন্ট বিষয়ে এসব, মানে স্টারা চেঞ্জ করে অনেকে জব নিচ্ছে, স্পন্সর করছে, স্পন্সর করে একটা কন্ট্রাক্ট করাইছে, তো বছর আগে কাজ করতে হবে। এখন সেই সময় নাই। এখন যদি আপনাকে যদি ইলিগালি হায়ার করে, এই কোম্পানি এখন রেসপন্সিবল, এমন হোমল্যান্ড সিকিউরিটি, বিগ ফাইন। এখন আর হায়ারিং নাই। আপনার যতই ডক্টরিক বা এক্সপেরিয়েন্স আউট অফ কান্ট্রি থাকেও, জব নিতে গেলে এখানে পার্মানেন্ট রেসিডেন্স থাকতে হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো। যদি না থাকে, তারা কিভাবে হায়ার করবে, তাদের প্রসিডিউর গুলি আপনি এখানে লেবার ফর্মুলা, যে লেবার এমপ্লয়মেন্ট যেগুলি আছে, মেনটেন করতে হবে, নাইলে কোম্পানি হায়ার করবে না। এখন কোম্পানি হায়ার করবে যেগুলি আমরা ধরেন ছোটখাটো নন প্রফেশনাল জব, যেমন ধরেন এটা হলো ভয়ে ভয়ে থাকতে হবে অনেকে। যেমন আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার লোক দরকার, কর্মচারী। এখন দুইজন রাখছি আমার লিগেল, আর 60 জন রাখছি ইলিগেল। এলি মালিকে হলো রেসপন্সিবল, আমার তো বিজনেসও চালাইতে হবে, ঠিক না? যখন আইস বা হোমল্যান্ড সিকিউরিটি আসবে, তখন এটা তো প্রথমে ডিপোর্ট করে দিবে, তারপর যে মালিক তারা ধরবে, কেন বুঝছেন? জব দেওয়া হয়েছে এটার দেওয়া ভিত্তিতে? হয়েছে কোয়েশ্চেনিং, তখন ওকে গিয়ে সামন দিবে, করে দিতে হবে।
বুঝছেন? তো এইগুলো বড় সমস্যা, একটার পর একটা রিলেটেড। তো অর্থাৎ এই যে এখানে গেলে অবশ্যই সর্বপ্রথম প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে গ্রিন কার্ড, আপনার যদি গ্রিন কার্ড না থাকে কার্ডটা। আপনি জবের জন্য অ্যাপ্লিকেবল না। আর যদি গ্রিন কার্ড যদি না থাকে, আপনি হাউ ইউ গোনা ডু ইট, প্রসিড, এটা আপনি সবকিছু ডিটেল আছে এখানে, প্রসেস স্টেট এবং গভর্নমেন্টের যে রুল নিবে সেটা মেনটেন করে চলতে হবে। আপনি এখান থেকে আসবেন, যেটা হলো as far as I know out of country, যারা যদি এক্সপিরিয়েন্স আপনি বলতেছেন প্রোগ্রামিং স্কিল আছে, এখানে স্কিল আছে, সেটা ভিসা দেওয়ার আগে ওরা জাস্টিফাই করে নেয়। যদি এখান থেকে ভিসাও দেয়, সে এখানে এসে জব কিভাবে হায়ার হবে, হায়ারিং যে স্পন্সরিং মানে এর। হচ্ছে বাংলাদেশ থেকে যদি ধরেন ওর হুম গ্রিন কার্ড আছে, সে হুম গ্রিন কার্ড আছে কিন্তু সে হুম বাংলাদেশ থেকে গেছে, বাংলাদেশের তার ডিগ্রিটা ওখানে গিয়ে কেমন কাজে আসে, বা এখান থেকে যে যে স্কিল অ্যাকোয়ার করে গেছে ওটা সেখানে কেমন কাজে আসে। স্কিল কাজে আসে। আমার 50-50 এখন। বর্তমানে আমার বাংলাদেশি ভাইয়ের জন্য আমি অভিনন্দন জানাই। বাংলাদেশি ভাই বোনেরা এখন অনেক স্মার্ট, আগের থেকে অনেক। আমি যখন তখন আমার এখন ভ্যালুয়েশন টোটালি ডিফারেন্ট। এখন নাও ইজ টোটালি, দে আর ভেরি এডুকেটেড, দে আর ভেরি ওয়েল, পারফরমেন্স গুড, তারা এখন ভালো জানে। কিন্তু এখন একটা জিনিস, গ্রিন কার্ড নাই, তার কারণে এরা সুযোগ পাচ্ছে না, তারা ওই সুযোগটা নিতে পারতেছে না। নিতে গেলে এখানের যেটা ফ্লোরেন্স বলতে গেলে ইংলিশের যেটা ল্যাঙ্গুয়েজ, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনটা প্রবলেম হয়। কমিউনিকেশনটা যদি ফিক্স করতে পারে তারা জব ইজিলি পায়। আর আপনার স্কিল যেটা আছে সেটা যদি প্রুফ দেখাতে পায়, আমার মনে হয় না এটা কোনো বিগ ডিল। আর স্পন্সরিং এ যদি যারা করে, তারা যদি এখন গুড ফেইথ থাকে, ঠিক আছে এই লোকটা আমি নেবো, সে আমার কাজ দিবে ভালো, আমার ইয়া হবে, তখন তারা একটা জিনিস মাইন্ডে যদি থাকে, এটা এটা আমার মনে হয় না এটা এটা কোনো, এটা মানে কি বলতে গেলে আপনার এ, এটা কোনো হিসাবে, যদি তারা যদি মনে করে এটা নিলে আমার প্লাস হবে, আমার মনে হয় না এটা ও খায়ার করবেই, no matter what। যদি এই লোক এখানে জন্য নিতে গেলে একটা জিনিস, ও যদি এগ্রিমেন্ট করে এই জিনিস, একটা জিনিসের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একটা প্রোগ্রামার এখানে নিতে গেলে 2 লাখ টাকা, 2 লাখ ইউএস, 200 ইউএস, like a 10 years experience, 15 years, 200 per, টু right, হান্ড্রেড বলতেছে পার ইয়ার। per year salary কথা বলতেছি। আর যদি বাংলাদেশ থেকে আনে, সে যদি 70,000 টাকা দিয়ে যদি কিনতে পারে, তো সেভ করছে না। ডেফিনেটলি সে হচ্ছে। সো এই যদি ও যে কাজটা যদি দিতে পারে, আর 2 লাখ টাকা একটা মানুষ এখানে আমেরিকান সিটিজেনের দিবে, আর বাইরে থেকে আনে যদি 70 বা 80 হাজার টাকা দিয়ে যদি হায়ার করে, সে 1 লাখ টাকা সেভ করতে পারতেছে, সেম জব সেম থিং, আপনি কাজ করাইতে পারতেছে। সো ওই যদি হ্যান্ডেল করতে পারে, হোয়াই নট। তো এই জন্য এখানে ল, লেবার ডিপার্টমেন্ট ভেরি স্ট্রিক্ট গভর্নমেন্ট। এখন এই দেশের লোকেরাই ফিট বেশি করাইতে চাইতেছে, এই দেশের ছেলেমেয়েরা যেন বেকার না হয়, বাইরের ছেলেগুলো এসে যেন কন্টেস্ট এসে যেন না পারে। তা আমি জানি আমাদের বাঙালি ভাইয়েরা, ইন্ডিয়ানেরা বেশিরভাগ এখন আইটি জবের ভিতর কি আছে, বেশিরভাগ এখন ইনভলভ। এখন অনেকে দেখি রিমোটে কাজ করতেছে, বাইরে থেকে রিমোটে কাজ করতে পারলে অনেকে ভালো, রিমোটের কাজ করে পয়সা দিতে হয় না, কিন্তু তারা এটা ট্র্যাকিং করবে ট্যাক্সের জন্য। বিভিন্ন কিছু এখন ট্রাম এগুলি ইয়া করতেছে, বুঝছেন? তো অনসাইট জব, হাইব্রিড জব, আপনার আপনার যেটা রিমোট জব, রিমোট জব যদি করতে পারে আপনি, ইন ফেস টু ফেস আপনার অনসাইটে গিয়ে দরকার কি? এখন সবাই তো জব এরকম করে তো আপনার বিজনেস চালাইতে পারতেছে, অসুবিধা আছে? আমেরিকায় যারা হচ্ছে নতুন আসতে চায় তাদের সম্পর্কে যদি আপনি কিছু পরামর্শ খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের একটু দিতেন। ওকে, নাও আমি বাঙালি ভাই বোনেরা যারা এখানে আগ্রহী এই দেশে আসার জন্য, আমি তাদেরকে বলো, লেখাপড়া যে বিশাল অপরচুনিটি। পড়াশোনার জন্য আমি সবসময়, আমি নিজের ছেলে মেয়েদেরকে যেভাবে আমি গঠন করি, সেইভাবে আমার ছেলে মেয়েরা যারা পড়াশোনা করার জন্য এখানে আসতে চায়, আমি তাদের জন্য সেম থিং। এখানে এসে যেন পড়াশোনা করতে এসে যদি কাজের জন্য জন্য বুকজি না হয়। এখানে কাজ সবসময় ওপেন, বাট পড়াশোনা হলো শেষ করা ফার্স্ট প্রায়োরিটি। যাতে পড়াশোনা করতে যে টাকা পয়সা লাগে, সেটা হলো প্যারেন্টস যদি মেনটেন করতে পারে পড়াশোনা। আর এখন জানেন আগের মতন নাই, এখন আমেরিকা পার্ট টাইমে কাজ করে পয়সা, এখন কাজ করতে গেলে জানাইতে হয় আপনার ওই কি বলে ইমিগ্রেশনকে,
তো এইখানে যারা পড়াশোনা করতে আসে তাদেরকে এখন খুব হার্ড, মানে বলতে গেলে খুব কঠিন সার্ভেইলেন্সের মধ্যে রাখছে তাদেরকে। পড়াশোনা করে না কাজ করে, না তারা কাজ না করে অন্য কিছু করে, তাদেরকে নাহলে দেশে ব্যাক করে দিতেছে, নাহলে তাদেরকে ডিপোর্ট করে দিতেছে যদি কোনো স্ট্যাটাস যদি মেনটেন করতে না পারে। আবার যদি কাজ করে, এমনকি দেশেও গেছে অনেকে 2 দিন 1 দিনে যদি বেশি থাকছে তাদেরকে এসে এখানে চলে আসছে, আসার পরে তারা এখন আবার ধরা খাচ্ছে, তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে স্টুডেন্টদেরকে। এই জন্য আর লেখাপড়া হলো ম্যাথস, আমি জানি, আমার বলার খুব নাই। যারা পড়ালেখা কাজের এখানে সুযোগ আছে, কিন্তু কাজ আগের মতো এখন সুযোগটা নাই। এখন হলো আমাদের ইকোনমি একটু ডাউন সাইড, ইকোনমি ভালো হলে সবাই হায়ারিং এ থাকে। তো এই জন্য হলো আমেরিকা হলো বিশাল অপরচুনিটিস, ফ্রি কান্ট্রি বলতে গেলে ফ্রি, ল ইন অর্ডার। যদি কোনো সব ব্যতিক্রম করেন দেশে চলে যেতে হবে, এটা হলো নাম্বার 2। তো ফ্রি থাকেন, কারো গালি দিবেন না, মেন্টাল ঠিক থাকেন, যদি ভালো চলাফেরা করেন, ফ্রি লাইফ। এখানের মতো গুড এনভায়রনমেন্ট কোনো জায়গায় ওয়ার্ল্ডের কি কোনো জায়গায় নেই। এখানে সব ওয়ার্ল্ডের লোকেরা আসে, এমনকি ইউরোপের লোকেরা তারা ডুয়াল পাসপোর্ট রাখে বলতে গেলে। আমেরিকার পাসপোর্ট রাখে, ওই দিনের পাসপোর্ট রাখে, তারা যেখানে যায় সেখানে থাকে। তো সেই রকম যদি আমাদের মেন্টালিটি ভাই বোনেদের থাকে, ঠিক আছে আসবো, সিটিজেনও চলে যাব। এখানে এসে যদি কোনো কিছু ব্যতিক্রম, অন্যায় অমান্য কোনো কাজ কাম করে, এখানে থাকার কোনো সুযোগ নেই। এটা হলো আমার উপদেশ, এটা হলো নিয়ম। বুঝছি। হুম। আচ্ছা ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের ফোকাস টিভি এর জন্য কোনো উপদেশ বা কোনো যদি দিতে পারেন। Well, আমি তো আর এরকম কিছু না। ফোকাস টিভি বলতে গেলে আমরা যে এখন সাক্ষাৎকার নিচ্ছি, আরো এন্টারটেইনমেন্ট বলতে গেলে এটা তো একটা লাইভ একটা সাক্ষাৎকার দিচ্ছি আপনাকে। অনেকে যারা এগুলি মানে শিকার জানার, এডুকেশন সাইডে অনেক কিছু আছে ফোকাস টিভির জানার জন্য। অনেকে যারা দেখে মানে এটা রেকর্ড করা জিনিস দেখে অনেকে শিখে, যেমন ধরুন অনেকের আরবি শিক্ষা আছে আমাদের ফোকাস টিভিতে, অনেকে দেখে, ঠিক আছে, অনেক ছেলে মেয়েরা বাইরে দূর দূরান্তে এখন সুযোগ পাচ্ছে না, মাদ্রাসায় নিতে পারতেছে না। লাইভ টিভিতে তাই কেউ যদি অনেক সময় মাদ্রাসার ছেলেবেলা বাচ্চাদের যদি শিখাইতে পারে যে প্রোগ্রামগুলি, সেভাবে আমার মনে হয় এটা বেশি ভালো হয়। আর এমনি তো আছে অন্যান্য প্রোগ্রাম যেগুলি আপনাদের যেগুলি নিয়ম কানুন যেভাবে সেই কোনো মেনটেন করে চলতে হবে, এটা। ইনশাল্লাহ ভাই, অবশ্যই। ইনশাআল্লাহ। হুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিচ্ছেন এবং হুম। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছেন। আমাদের দর্শকদের অনেক কিছু জানাচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ মনির ভাই। দর্শক প্রকাশ টিভিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের অনুষ্ঠানে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারেন অ্যাপল অ্যাপ স্টোর থেকে। পাশাপাশি আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আগামী পর্বে আবার অন্য কোনো প্রবাসীর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।